যেই রক্ত দিয়েছে সেই কিন্তু মনে করে দেশটা আমার কথা মতো চলতে হবে, আই এম দ্য অনলি স্টেক হোল্ডার। এটা বাংলাদেশে না, পৃথিবীর যে না, কোনো কিন্তু দেশে এই ফারুক ভাই ধরনের। কথাটা কি? এই কথা তো বারবার পাল্টাইলে হবে না। ওই সময় তো কথা এটা ছিল না যে তুই হিন্দু হইলে আমার পাশে আসতে পারবি না, না না, আমি আসছি। তুই আদিবাসী যখন আমি নামই কইতে পারবি না, তুই মেয়েই না হইতে আমি পারবি আসছি না। আমি আসছি যখন আপনি যখন অভ্যুত্থান শেষ হয়ে যায়, তখন আপনি তো রক্ত দিয়ে ওকে সরিয়েছেন, এটা বাংলাদেশ না। হ্যাঁ। আপনি মানে ইউরোপের দেশে যত জায়গায় বিপ্লব হয়েছে সেখানেও দেখেন বিপ্লব পরবর্তী সময়ে কি পরিমাণ মানুষের কল্লা কাটাকাটি হয়েছে। এটা বাস্তবতা। আমরা একটা ইউরোপিয়ান সমাজ তো আর তৈরি করতে পারিনি। রাইট। এইটা কেন হয়? যখন বিপ্লব বা রক্ত দিয়ে কেউ কিছু বদলায়, তখন সে মনে করে এটা আমার স্টেক। মুক্তিযুদ্ধের পরে কি হয়েছে? মুক্তিযুদ্ধের পরে যারা দেশ স্বাধীন করে এসছে, ওরা অস্ত্র হাতে ধামধাম গুলি করে না মানুষকে। করছে এটা তো। স্বাভাবিক। কেন করেছে? আমার বাবাদের কাছে গল্প শুনেছি, কারণ ও মনে করে আরে আমি দেশ স্বাধীন করছি, কথা আমার মতো চলতে হবে, তুমি কে ভাই? এইটা ঘটে। এটাকে আমরা রিয়ালিটি ধরে নিয়ে যদি বসে থাকি, কোনো অ্যাকশন না নিয়ে, তাহলে আপনি বলবেন সরকার কাজ করছে না। কিন্তু আপনি তো দেখেন সরকার অ্যাকশন নিচ্ছে। আপনি দেখেন না, আচ্ছা ফারুক ভাই, আপনার ব্যাখ্যা আমি আমি বুঝছি, আপনার ব্যাখ্যা আমি হ্যাঁ, বুঝছি। কিন্তু আমি যে মোস্তফা সরোয়ার ফারুকীকে চিনি, যে মোস্তফা ফারুকী আমার বন্ধু, পথ প্রদর্শক, অনেক দিনের, মানে আমি অনেক কিছু যার কাছ থেকে শিখি, সে এই যে এখন স্বরাষ্ট্র উপদেষ্টা আসে, তার কথা শুনলে হাইসেই মরে যেত, আমি শিওর। যদি সে আগের ফারুকি থাকতো, যখন সে বলে ওই মেয়ে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খেতেছিল, তো তো এই জন্য আইসা লোকজন বলছে মেয়ে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খেতেছিল মানে কি? না, এই কথার সঙ্গে আমরা একমত না, এবং আমাদের সরকারও এটা কিন্তু পরিষ্কার করেছে। এই কথার সঙ্গে আমাদের সরকারের অবস্থান একমত না। ওকে। সরকার। এখন কি হয় আপনি জানেন, জাহাঙ্গীর ভাই দিনরাত পরিশ্রম করছেন, এবং উনি ওনার জীবন দিয়ে চেষ্টা করছেন। এখন আমরা প্রত্যেকেই হয়তো আহ, ঠিক আর্টিকুলেশনটা প্রপার করতে পারি না, এবং কোথাও কোথাও আমাদের এই আর্টিকুলেশনে মিস্টেক হয়। এটা যে হয় না তা না, আম, সেটা এরকমই হতে পারে, কিন্তু এটা আপনি আমাদের সরকারের ওকে। অবস্থান, আমি বিবৃতি দেখে বুঝতে পেরেছেন। আমরা আমরা ডেফিনেটলি এটা একমত। আমার আপনার বক্তব্য আমার কাছে পরিষ্কার। আমি আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতেছি আপনার, মানে সেটা হলো যে মানে আমরা দর্শকদের কাছে জানতে চাইতেছিলাম যে পহেলা বৈশাখের পাশাপাশি চৈত্র সংক্রান্তির আয়োজনও জাতীয়ভাবে হবে। প্রিয় দর্শক, সরকারের উদ্যোগ সমর্থন করেন কিনা, জাতীয়ভাবে এটা হওয়াটা সমর্থন করেন কিনা? শতকরা ৭৪% দর্শক এতে হা ভোট দিয়েছেন, না বলেছেন শতকরা ২৬% দর্শক, ৩৪,০০০ দর্শক এখানে ভোট দিয়েছেন। ফারুক ভাই, আমি আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই একটু পুরনো ঘটনায় ঘুরে গিয়ে, যে আপনি যে বলতেছিলেন যে হাসিনা যে কুমিরের বাচ্চা দেখায় আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করে লাভ করতেছিল, এই লাভ আবার কারা তার গোয়ালে দিতেছে, এইটার প্রমাণ কিন্তু আজকে আমরা নিউ ইয়র্ক টাইমসে পাইলাম। নিউ ইয়র্ক টাইমসের মধ্যে আমরা পাইলাম, নিউ ইয়র্ক টাইমসের এই এটাকে কি বলবো, কলাম বলবো, অপিনিয়ন বলবো, এইটার মধ্যে কিন্তু কিছু ঘটনা উল্লেখ করা হলো, যে ঘটনাগুলো আসলে ঘটছে, আপনারা এটার মধ্যে ব্যবস্থা নিছেন। কিন্তু এই যে উস্কানি, এই যে যেটা আমরা না, এইটা দেখানোর যে চেষ্টা, এইটা যে আসলে হাসিনার নেরেটিভটারই আবার প্রতিষ্ঠা করে, এইটা যে আপনি বলতেছেন, আরো অনেকে বলতেছে, যারা বলতেছে তারা কি বুঝতেছে না? না মানে এইটার হিসাবটা কি? আমি তো এটা বলতেছি না যে নিউ ইয়র্ক টাইমসের আজকে এত বড়, আমি আজকে সকালবেলা থেকে এটা পড়তেছিলাম, এইটা দেখতেছিলাম, শুনতেছিলাম, এবং আমি জানি যে এইটার একটা ইম্প্যাক্ট আসবে, কারণ নিউ ইয়র্ক টাইমস হিস্টোরিকভাবে শেখ হাসিনার এগেনস্টে যতগুলি রিপোর্ট করছে, যতগুলি জায়গায় যা কিছু তুলে ধরছে, এগুলি কিন্তু পরে এভিডেন্স হিসাবে আন্তর্জাতিকভাবে এটা গৃহীত হয়েছে। আমি এটা এবং ফর্মুলা মানে যেটাকে বলা হচ্ছে কূটনৈতিক ইয়া হিসাবেও সেটা আসলে গৃহীত হয়েছে নানা কারণে। তো এটা 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 আমাদের জন্য খুব ভালো খবর না আসলে এই নিউ ইয়র্ক টাইমসের এটা। আপনি এটাতে আসলে কীভাবে দেখেন, যারা এটাতে উস্কাইতেছে, যারা এটাতে অংশগ্রহণ করতেছে, তারা এটা যে করতেছে, আপনি যতই ইনক্লুসিভিটির কথা বলেন, যতই রক্তের কথা বলেন, এটাতে আপনি কেমনে এই ট্যাকেল আমি করবেন? মনে করি আমি মনে করি আমরা, আপনি যে পরিস্থিতির কথা বলছেন, আমি মনে করি আমরা এটা পার হয়ে এসেছি। আমি মনে করি এই উত্তেজনাটা অনেক কমে এসছে। আহ, আহ, এই আন্ডারস্ট্যান্ড করা, এটা বুঝতে চেষ্টা করা, এটা এখন অনেক বেড়েছে সমাজে। আম, মাঝখানে যে অনেকগুলো ঘটনা ঘটেছিল আজ থেকে ২-৩ মাস আগে, সেটা এখন আর নাই। ফলে উই আর ইন এ বেটার সিচুয়েশন নাও। এখন কামিং ব্যাক টু দিস নিউ ইয়র্ক টাইমস রিপোর্ট, ওই ঘটনাগুলো, কিছু যে ঘটনাগুলো রেফার করেছে সেই ঘটনাগুলো ঘটেছে, এটা তো সত্য। পাশাপাশি এটাও তো সত্য যে প্রায় ৩,০০০ মেয়েদের ফুটবল খেলা সারা দেশে হয়েছে। একটা যেমন বন্ধ হয়েছে, যেটা আবার রিম্যাচ হয়েছে, এটা যেমন সত্য,
3000 খেলা হয়েছে, এটাও সত্য। সারা দেশ জুড়ে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, এটাও সত্য। এবং এটাও সত্য, এই প্রথমবারের মতো বাংলাদেশ, বাঙালি, চাকমা, মারমা, গারো সবাই মিলে আমরা নববর্ষ উৎসব করছি। দিস ইজ এন এক্সাম্পল অফ ইনক্লুসিভিটি। এবং এটাও সত্য, এই প্রথমবারের মতো 54 বছরের ইতিহাসে শিল্পকলা একাডেমিতে চাঁদ রাতের উৎসব হয়েছে, সিটি কর্পোরেশন ঈদ মিছিল করেছে, এবং সামনে, আবার বলছি, সামনে অন্যান্য ধর্মের বড় উৎসবগুলো তো সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। ওকে, এটা এটা বোঝাতে চাইলাম এটা দিয়ে যে আমরা আসলে একটা ইনক্লুসিভ বাংলাদেশের দিকে আগাচ্ছি। এখন মাঝখানে যে ঘটনাগুলো ঘটেছে সেটা তো, আবার বলছি, আমরা ধ্বংসযজ্ঞ থেকে দেশটাকে ট্রেনে একটা লাইনে এনে তুলেছি। আমি মনে করি নিউ ইয়র্ক টাইমসের এই যে কথাগুলো বলা হয়েছে সেগুলো আগের ঘটনা। এখন উই আর ইন আ ফার বেটার সিচুয়েশন। এবং আপনি যেমন বাউল উৎসবের, বাউলদের সাধু সঙ্গের কথা, যখন একটা জায়গায় বাউল মেলা বন্ধ হলো, আমরা কিন্তু ইমিডিয়েটলি ইন্টারভিন করেছি। আমি জেদ্দা থেকে ইন্টারভিন করেছি, এখান থেকে ইন্টারভিন করেছি, এবং সেই মেলা আবার রিঅর্গানাইজ করা হচ্ছে। শুধু তাই না, শিল্পকলা একাডেমির এই বছরে 12টা সাধু সংঘ করার কথা ছিল, আমরা ডাবল আপ করে 24টা উন্নীত করেছি। অর্থাৎ সরকার কিন্তু তার অ্যাকশন নিচ্ছে, সে বসে নাই। এইটার দিকে আমি আপনাদেরকে তাকাতে বলবো। আমার এখন আমার যেহেতু কাজ একটু ডেভিলস অ্যাডভোকেটের রোল প্লে করা, সেটার জন্য আপনি একটু মানে আপনি কিন্তু যা বলেন, আমি আপনার মধ্যে কিন্তু সাংঘাতিক কনসিস্টেন্সি দেখি। কারণ আপনি এতক্ষণ যা বললেন সেটাকে এক লাইনে যা বলা যায় সেটা অলরেডি আপনি বলছেন। সেটা আপনি বলছেন কি, ধর্ম সংস্কৃতির মধ্যে ফ্যাসাদ বাঁধিয়ে রাখা হয়েছিল, আমি আপনাকে কোট করলাম। কিন্তু এই ফ্যাসাদের দায় কি শুধু গত 15 বছর সরকারের উপর রাখবেন, নাকি আমি আপনার স্পেসিফিক প্রশ্ন করতে চাই, যাদের কারণে সোহেল হাসান গালিব, কবি, সরকারি কর্মকর্তা, এখনো জেলে, মানে তার একটা কবিতার ভুল ইন্টারপ্রিটেশন আর সঠিক ইন্টারপ্রিটেশন আমি জানি না, কিন্তু সোহেল হাসান গালিবরে যারা জানেন তারা জানেন তিনি অত্যন্ত মানে 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 ধর্মবিশ্বাসী লোক। ধর্মবিশ্বাসী না হলেও কি ক্ষতি আমি সেটা জানি না। কবিদের বিরুদ্ধে যারা হাতের স্বাধীনতা চান, কতলের স্বাধীনতা চান, তাদেরকেও আপনি আসলে দায়ী করবেন। সংস্কৃতি সাহিত্য চর্চার বিরুদ্ধে এই হাতের স্বাধীনতা চাওয়া হচ্ছে এবং সরকারের তরফ থেকে তারা প্রশ্রয়ও পাচ্ছেন। এইটা আমি 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 কিন্তু এটা উল্লেখ করতে পারি যে শুধু গালিব জেলে তাই না, ফরাদ মাজারকে হুমকি দেওয়া হচ্ছে, রাখাল রাহাকে ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে, কিন্তু যারা হুমকি দিচ্ছেন তারা আছেন বহাল তবিয়তে। আচ্ছা, এই হুমকি কি শুধু আমাদের সময় প্রথম হয়েছে? না না না, শেখ হাসিনার সময় আরো বেশি হয়েছে, আরো বেশি হয়েছে। তসলিমা নাসরিনকে দেশে আসতে দেওয়া হয় নাই, তার কোনো কেস উজ্জ্ব করা হয় নাই, তার বিরুদ্ধে কোনো রকম কোনো কিছু। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি এই রাইট উইং বাংলাদেশে যেমন এক্সিস্ট করে, কিন্তু আপনি এই কয়েকজন রাইট উইং দিয়ে, আমি বলবো না যে সকল ধর্ম বিশ্বাসীকে এক জায়গায় আনা ঠিক হবে না আমাদের। বাংলাদেশের আমি হাজার হাজার ধার্মিক মানুষকে জানি যারা অনেক কাইন্ড, অনেক কি বলে এমপ্যাথেটিক, এবং ওনাদের সংখ্যাই বেশি। আমি আমার মাকে চিনি, আমার মা একজন ধার্মিক মানুষ, আমার বাবা একজন ধার্মিক মানুষ। এরকম ওনাদের সংখ্যায় এরাই বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ। এরা যদি সংখ্যাগরিষ্ঠ না হতো তাহলে তো ভোটে আপনি যেই গুটি কয়েক মাওলানা সাহেবদের মধ্যে কিন্তু খুব গুটি কয়েক মানুষ হচ্ছে এক্সট্রিম এন্ডে বিশ্বাস করেন। তো যদি এটা বাংলাদেশে পপুলার হতো আমাদের ধর্মপ্রাণ মানুষদের মধ্যে, তাহলে তো ওনাদের ভোট অনেক বেশি থাকতো। বাংলাদেশের মানুষ আসলে ধর্মপ্রাণ, ধর্মভীরু, কিন্তু এক্সট্রিমিস্ট না। এখন রাইট উইং এক্সট্রিমিস্ট বাংলাদেশে যেমন কিছু আছে, পাশের দেশ ভারতে ব্যাপক পরিমাণেও আছে, এমনকি আপনি যে দেশে বসে আছেন সেখানেও আছে। এখন রাইট উইং সারা পৃথিবীতে এক্সিস্ট করছে। আর সমাজের লড়াইটা হচ্ছে রাইট উইং থাকবে, অ্যাট দ্য সেম টাইম সমাজের কম্প্যাশনেট অংশটা এটা কিভাবে এটাকে ডিল করছে, এটা কিভাবে তাদের সঙ্গে এঙ্গেজ করছে, এবং এই এঙ্গেজমেন্টের মধ্যে দিয়ে কিভাবে সমাজটা আগাচ্ছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আমি সেটার দিকে তাকাতে আমার শুধু মাঝে মাঝে মনে হয় যে আপনাদের আমলে এসে রাইট উইংটা মেইন স্ট্রিম হয়ে গেছে কিনা। আপনি আগের সরকারের কথা বলতেছিলেন, আগের সরকারের সাংঘাতিকভাবে, আগের সরকারও কিন্তু সাংঘাতিক রকমের রাইট উইংরে প্রশ্রয় দেওয়া জায়গায় ছিল নানা কারণে, মানে এক্সট্রিমিস্টদের একদিকে উস্কায় দিয়া, মানে আছে না একটা ওঝা হইয়া ঝাড়ো আর সর্প হইয়া দংশন করো, দুইটা রোলই ছিল সে সময়। কিন্তু আপনাদের সময় কি, কারণ তাদের ওটা লাগতো ক্ষমতা থাকার জন্য, আপনাদের তো আর সেটা লাগতেছে না, কিন্তু তারপরও রাইট উইং এক্সট্রিম মানে মেইন স্ট্রিম হইতেছে কিনা আমি তো বুঝি না। যেই ধরনের কথা আপনি বলতেছেন যে শতকরা
বেশিরভাগ ধর্মপ্রাণ মুসলমান এগুলি বিশ্বাস করে না, কিন্তু যেসব ধরনের কথা তারা বক্তৃতায় বলতেছেন, আমাদের অনুষ্ঠানে এসে বলতেছেন যে হ্যাঁ এটা কতল করতেই হবে, এটা মারতেই হবে, এটা হবে না, এটা এটা সেই, আপনারা তো না, খালি আপনি এগুলি যদি শুনতেছেন। আপনি যদি আপনি আমি প্রথমে বলি যে সরকার ডেফিনেটলি, আপনি যে বলেন যে প্রশ্রয়, এটা প্রশ্রয়ের মধ্যে সরকার নাই। দ্বিতীয়ত, আমি আবারও বলি, যে কোনো সমাজে এই যে রাইট উইং আছে, ইন এনি সোসাইটি, এই রাইট উইং এর সঙ্গে সমাজের কম্পোজিশন অংশটা কিভাবে এঙ্গেজ হচ্ছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। ওকে। আমি আমি আপনাদেরকে আশার দিকে তাকাতে বলবো। আপনি আশার দিকে তাকান। বাংলাদেশের এখনকার আমরা যে যে কদিনে সরকারের দায়িত্ব পালন করছি বা সামনে যে কয়দিনই আমরা করব, আপনি সেখানে যদি দেখেন যে সরকার এই জিনিসগুলোকে ব্যবহার করছে, সরকার উস্কে দিচ্ছে, তাহলে আপনি সরকারের দিকে আঙ্গুল তুলতে পারবেন। কিন্তু সমাজে এরকম উপাদান তো